হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের পড়াশোনার প্রিপারেশন আশা করি সকলেরই ভালো চলছে। তো অনেক স্টুডেন্টের অনেক সমস্যা এবং বিভিন্ন প্রশ্নের কারণে আজকে যে ভিডিওটা করছি তাতে হচ্ছে তোমাদের কতগুলো কোয়ারিজ এসেছিলো যে স্যার আমাদের ছায়া প্রকাশনীর বইটার একটু সলিউশন করে দিন। আমাদের স্কুলের পরীক্ষা বলেছে যে ছায়ার বই থেকে না লিখলে কেটে দেবে। তো ছায়ার বই থেকে কোয়েশ্চেন আসতে পারে বা ছায়ার বই থেকে যেগুলো আসতে পারে তার উপর ভিত্তি করে আমরা কোয়েশ্চেনগুলো আজকে আলোচনা করার চেষ্টা করছি। চলো শুরু করি, দেরি করবো না। পরিমাপের প্রাথমিক একক নয়, এটা অবভিয়াসলি হবে ঘনত্ব। দেখতেই পাচ্ছ, এটা হয়তো আমি ক্লাসে পড়িয়ে দিয়েছিলাম। ওজনের মাত্রীয় সংকেত কী না, তো ওজনের মাত্রীয় সংকেত হয় mLT⁻²। তিনটি মৌলিক একক নিয়ে গঠিত একটি স্কেলার রাশি ও একটি ভেক্টর রাশি হচ্ছে কার্য এবং বল। দ্বারা আমি দেখি কার্য এবং বল। আচ্ছা, সাধারণ স্কেলের সাহায্যে নিচের কোণ দৈর্ঘ্যটি পরিমাপ করা সম্ভব নয়। 2.12 সেন্টিমিটার। 1 মাইক্রন সমান এক্স ন্যানোমিটার হলে এক্স সমান কত হবে? এবার এই দিকে দেখো একটু ভালো করে। 1 মাইক্রন মানে হয় 10⁻⁻6 মিটার। তাই 10⁻⁻6 থেকে যদি আমি ন্যানোতে যেতে চাই, 10⁻⁻6 থেকে ন্যানোতে, তাহলে পরে আমাকে এখানে কি লিখতে হবে? 10⁻³ ইন্টু 10⁻⁻6 ন্যানোমিটার দ্বারা মিটার। সিম্পল কথা। এইভাবে না করে আমি এ করে নিতে পারি যে 1 মাইক্রন বাই 1 ন্যানোমিটার কত হয়। তাহলে 1 মাইক্রন মানে কত? 10⁻⁻6, আর 1 ন্যানোমিটার মানে কত? 10⁻⁹। তাহলে 10⁻³ দ্যাট শুড বি ইয়োর অ্যান্সার। ঠিক আছে, চলো। নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব মাপার জন্য আমরা ইউজ করতে পারি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা AU। সো AU শুড বি ইয়োর অ্যান্সার। সাধারণ রৈখিক স্কেল দিয়ে একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 50 সেন্টিমিটার। দৈর্ঘ্য পরিমাপের সর্বোচ্চ ত্রুটি কত? এটা কী করে বার করতে হয়? দেখো, মনে রাখবে আমি ক্লাসে পড়িয়েছিলাম লঘিষ্ঠ ধ্রুবক জিনিসটা কি, বাই পরিমাপ ইন্টু 100%। এর দ্বারা আমরা কি করি? কোনো যন্ত্রে ত্রুটি বার করতে পারি। তাহলে এবার দেখো লজিক্যালি স্কেলের সবচেয়ে ছোট পরিমাপ কত? 0.1। তাহলে 0.1 বাই কত লিখব? 50 ইন্টু 100। 0 কাটলো, তাহলে কত হচ্ছে? 1/5 মানে কত? 0.2%। তাহলে এইভাবে আমরা ত্রুটিটাকে বার করতে পারি। ঠিক আছে, লঘিষ্ঠ ধ্রুবকের সাহায্যে ত্রুটিটাকে আমরা বার করতে পারি। কী করে? লঘিষ্ঠ ধ্রুবক বাই মান ইন্টু 100%, এর সাহায্যে আমরা ত্রুটিটা বার করতে পারবো। আচ্ছা, আলোকবর্ষ মৌলিক একক না লব্ধ একক? আলোকবর্ষ অবভিয়াসলি মৌলিক একক। ঠিক আছে, আলোকবর্ষ হবে মৌলিক একক। কেজি পার মিটার কিউব কোন ভৌত রাশির একক? এটা হবে ঘনত্বের একক। তড়িৎ প্রবাহ মাত্রা কী রাশি? তড়িৎ প্রবাহ মাত্রা স্কেলার রাশি লিখতে পারো, আবার প্রাথমিক রাশিও লিখতে পারো, দুটো উত্তর নেওয়া উচিত। তারপর একটি এককবিহীন রাশির উদাহরণ দাও। একটি এককবিহীন রাশির উদাহরণ হচ্ছে বিকৃতি, পারমাণবিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, এগুলো সবই হবে। ঘনত্ব সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক, তাহলে 1 কেজি বাই মিটার কিউব, এটাকে বলা হয় ঘনত্বের এসআই একক। মানে কত? তাহলে 1/1000, 1 বাই এখানে নিচে কত আসবে? 1000, 100 হয়েছে 1000 গ্রাম বাই সেমি কিউব। মনে রাখবে 1 কেজি পার মিটার কিউব মানে হয় 1/1000 গ্রাম বাই সেমি কিউব। চলো 6 নম্বর, দৌড় প্রতিযোগিতায় কীরূপ ঘড়ি ব্যবহার করা হয়? দৌড় প্রতিযোগিতায় আমরা ব্যবহার করি হচ্ছে স্টপ ওয়াচ। ওকে, নেক্সট, সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক হলো গ্রাম পার সেমি কিউব। 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্ব হয় সর্বাধিক। আয়তনের একক হলো লব্ধ একক। আয়তনের একক লব্ধ একক। এসআইতে মৌলিক একক সংখ্যা কটা? 7টা। লিটারের সংজ্ঞায় 277 কেলভিন উষ্ণতার উল্লেখ থাকে। 4 ডিগ্রি সি উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন, 4 ডিগ্রি সি উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন হবে 1 লিটার। 1 লিটারের সংজ্ঞা এটা। ঠিক আছে, ওকে। নেক্সট, স্কেলার রাশির মান অভিমুখ 2 আছে, মিথ্যা। তো মিথ্যা লেখা আছে। ভরবেগের এককের মধ্যে 3টি মূল একক বর্তমান, এটা সত্য হবে। সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা যায়, সত্য। মাত্রাহীন রাশি মাত্রাই সেটি এককবিহীন রাশি, মাত্রাহীন রাশি মাত্রাই সেটি মিথ্যা। কারণ কি? কোণ বা ঘন কোণ আছে। ঠিক আছে, এবার বড় প্রশ্নগুলো তোমাদের দেখবে সব ক্লাসে করানো। মৌলিক একক লব্ধ একক কাকে বলে?
প্রমাণ দৈর্ঘ্য, প্রমাণ সময়, লিটারের সংখ্যা 4 ডিগ্রি, এগুলো সব ক্লাসে করানো কোশ্চেন। স্কেলের সাধারণ স্কেল ধাতুর না কাঠে তৈরি হয় না কেন? সাধারণ স্কেল ধাতুর না হয় কাঠে তৈরি হয়, তার কারণ কি? কাঠ উষ্ণতার হ্রাস বৃদ্ধিতে দৈর্ঘ্যের সংকোচন বা বৃদ্ধি হয় না, কিন্তু ধাতুর উষ্ণতার হ্রাস বৃদ্ধিতে তোমার সংকোচন বা প্রসারণ হয়। এক্ষেত্রে দৈর্ঘ্যের পাঠ ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, একটি ড্রপারের সাহায্যে 1 ফোঁটা জলের আয়তন কীভাবে নির্ণয় করবে? ক্লাসে ভালো করে বুঝিয়েছিলাম যে একটা মাপনি চোঙ নেব, তাতে আমি ড্রপারের সাহায্যে অনেকগুলো জলের ফোঁটা ফেলবো। কতগুলো? ধরো 50টা জলের ফোঁটা ফেললাম। এবার তার আয়তন মাপলাম, কত হলো? ধরো আয়তন হলো ভি। তাহলে 50টার আয়তন যদি ভি হয়, তাহলে একটার আয়তন কত হবে? v/50। তাহলে এটা হচ্ছে আমার আয়তন এক একটা। তোমার বয়স সেকেন্ডে প্রকাশ করলে কি অসুবিধা হতো? আমার বয়স সেকেন্ডে প্রকাশ করলে প্রতি সেকেন্ডে আমার বয়সের মান বেড়ে যেত। 2 নম্বর, তার মান এতটাই বড় হতো যে সেটা মনে রাখা আমার পক্ষে যথেষ্ট কষ্টসাধ্য হতো, এবং যে কোনো জায়গায় এটাকে ব্যবহার করাও খুব মুশকিল হতো। সেই কারণে আমার বয়সকে সেকেন্ড এককে প্রকাশ করলে সুবিধা হতো। ব্রড কোশ্চেন ভাই, এগুলো প্লিজ সবগুলো ক্লাসে পড়ানো আছে, তুমি একবার চোখ বুলিয়ে নেবে, দেখবে। এই সাইতে মূল রাশির এককগুলির নাম, সুতোর সাহায্যে রৈখিক স্কেলের সাহায্যে কীভাবে বক্ররেখার দৈর্ঘ্য নির্ণয় করা যায়, এগুলো ক্লাসে সব পড়ানো হয়েছে। আমি অঙ্কে আসছি। একটি জলাধারের একটা পেজ নিয়ে নিই আমি, চলো। একটি জলাধারের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এত, তাহলে দৈর্ঘ্য কত দিয়েছে? একের দাগেরটা দেখো, দৈর্ঘ্য দিয়েছে, প্রস্থ দিয়েছে, আর উচ্চতা দিয়েছে। কত কত না, তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে হচ্ছে কত? 4, 3, 2। তাহলে 4 মিটার, 3 মিটার, 2 মিটার। ঠিক আছে, জলাধারের জলের ভর কত? তাহলে আগে আয়তন বার করো। আয়তনের ফর্মুলা কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণফল। তাহলে 4 × 3 × 2, তাহলে 24 মিটার কিউব। 24 মিটার কিউব হচ্ছে জলের আয়তন। কি আছে? এবার জলের ঘনত্ব কত? জলের ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। অতএব জলের ভর কত? ভর মানে হচ্ছে ঘনত্ব গুণিত আয়তন। তাহলে কি হলো? 1000 × 24, তার মানে 24,000 কেজি। দ্যাট ইজ এর অ্যান্সার। চলো একটা করে দিলাম, দুয়েরটা। একটি বস্তুর ভর 7.8 কেজি, আয়তন এত, ঘনত্ব কত? তাহলে ঘনত্ব কি করে বার করবে ভাই? ভর বাই আয়তন। তাহলে ভালো করে দেখো, 7.8 কেজিকে কী করে নাও? গ্রাম। কেজিকে কী করে নাও? গ্রাম। কেন গ্রাম করলাম? কারণ এখানে সেমি কিউব আছে, সিজিএস। তার নিচে কত দিয়ে ভাগ করবো? 1000। ভর বাই আয়তন। তাহলে কত হয়ে গেল? 7.8 গ্রাম বাই সেমি কিউব। এটা হয়ে গেল আমার দুয়ের উত্তরটা। তিনেরটা, একটি কঠিন বস্তুর বায়ুতে ভর 200 গ্রাম, বস্তুটিকে মাপনির সঙ্গে নিমজ্জিত করার পূর্বে ও পরে তল আয়তন হচ্ছে 70 আর 50। তাহলে বস্তুটার ভর কত? তিনেরটা দেখো, বস্তুটার ভর দিয়েছে কত? 200 গ্রাম। বোঝে না? কত দেখলাম? 200 গ্রাম। বস্তুটার ভর হচ্ছে 200 গ্রাম। এবার যখন বস্তুটাকে নিমজ্জিত করিনি তখন আয়তন কত? স্যার 50 সেমি কিউব। আর নিমজ্জিত করার পর আয়তন কত? 70 সেমি কিউব সম্ভবত, নাকি 70 সেমি কিউব। তাহলে তুমি বলো বস্তুটির আয়তন কত? তাহলে বস্তুটাকে নিমজ্জিত করার আগে ছিল 50, পরে হলো 70, তাহলে আয়তন কত? 70 - 50, নিশ্চয়ই তাই হওয়া উচিত, 20 সেমি কিউব। তাহলে অতএব ঘনত্বই বার করতে দেবে। কোশ্চেনটাতে আমি বুঝে গেছি, ঘনত্ব মানে কত হবে? ভর বাই আয়তন। তোমাদের এই যে আমার গলাটা হয়তো একটু মোটা মোটা আসতে পারে, বা গলাটা একটু প্রবলেম হতে পারে। আমি যখন রেকর্ডিং করছি তখন প্রায় এখন বাজে ভোর 3টে 4টে বাজছে। ভোর 3টে 4টে আমি রেকর্ডিংটা করছি স্বাভাবিকভাবে। ঠিক আছে, ওকে। তাহলে ভর বাই আয়তন কত হচ্ছে? ভর কত? 20, আর আয়তন কত? 200। তাহলে 0 0 0, তাহলে কত হয়ে যাচ্ছে? 1/10, মানে 0.1। তাই আসছে, দেখে নাও। ঠিক আছে, গ্রাম পার সেমি কিউব, একবার দেখে নিও। ওকে, তিনেরটা হলো। চারেরটা, 1.2 গ্রাম পার সেমি কিউব ঘনত্বের 100 সেমি চিনির দ্রবণে 100 সেমি জল মিশিয়ে মিশ্রণের ঘনত্ব কত হবে? মিশ্রণের ঘনত্ব বার করতে বলেছে। আচ্ছা, এত ঘনত্বের এত কিউমি কিউব চিনির দ্রবণে এত সেমি কিউব জল মেশাচ্ছি, তাহলে সিম্পল কথায় আমরা যদি 100 সেমি কিউব জল মিশিয়ে দিই, তাহলে ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন, তাই না? এবার দেখো ভর, আচ্ছা এখানে করছি, দেখো চারের দেখো। তাহলে আমাকে কি দিয়েছে? চিনির ঘনত্ব 1.2 গ্রাম পার সেমি কিউব ঘনত্বের 180 গ্রাম চিনির দ্রবণে।
তার মানে চিনির দ্রবণে ঘনত্ব কত না, তো 1.2 গ্রাম পার সেমি কিউব, 1.2 গ্রাম বাই সেমি কিউব। এবং এর আয়তন কত? এর আয়তন হচ্ছে 180 সেমি কিউব। ওকে, 180 সেমি কিউব নিয়েছো। তাহলে এখান থেকে আমি ভর বার করে নিতে পারবো যদি দরকার পড়ে। ঠিক আছে, ভর কী করে বার করবো? ঘনত্ব ইন্টু আয়তন। ঠিক আছে, তাহলে ভর কত? ভর হচ্ছে টোটাল মিশ্রণের ভর, তাই না? ভালো করে দেখো, তুমি একটা জায়গায় মিশ্রণ বার করছো, মিশ্রণের ঘনত্ব বার করো কি? মিশ্রণের টোটাল ভর বাই আয়তন। তাহলে 180-র সাথে 1.2/10 গ্রাম, এটা হচ্ছে তোমার ভর। তাহলে কত হচ্ছে? পয়েন্ট উঠে গেছে। তাহলে 18-র সাথে 12, 18 2 36, 18, 6 8 3 11, 216। তাহলে 216 গ্রাম ভর হলো টোটাল ভর। ঠিক আছে, এবার আমি কি করছি? এতে 100 সেমি কিউব আরও জল মেশাচ্ছি। এবার জলের ভর কত না, তো 100 সেমি কিউব জলের ভর হচ্ছে 100 গ্রাম। তাহলে মোট ভর কত হলো? মোট ভর 216 প্লাস 100 কত? 316 গ্রাম। আবার মোট আয়তন কত হলো? মোট আয়তন, আগে আয়তন ছিল দেখো 180, এখন হলো 100। তাহলে টোটাল আয়তন কত হলো? 280 সেমি কিউব। তাহলে ঘনত্ব কি করে বার করব না, তো 316/280 গ্রাম পার সেমি কিউব। প্লিজ কাটাকাটিটা বাড়িটা করে নিয়ে যা অ্যান্সার হবে সেটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, ওকে, চলো। আচ্ছা, আমি যে আমাকে পাঠিয়েছিল পড়না, বোধহয় সম্ভবত ক্লাস 9-এর পড়না, তো এর আগের পেজটা হয়তো পাঠায়নি, ভুলে গেছে পাঠাতে, এমসিকিউ এর পার্টটা। ঠিক আছে, তো তোমাদের যদি এমসিকিউ পার্ট ডাউট হয় তোমরা একবার দেখে নিও, নাহলে আমাকে জিজ্ঞেস করে নিও, আমি বলে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, 16 নম্বর কোশ্চেনটা দেখছি। চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আরোহীরা সামনের দিকে হেলে পড়ে, এর কারণ হচ্ছে গতিজাড্য। প্রযুক্ত বল ও ভরবেগের পরিবর্তনের মধ্যবর্তী কোনটির জাড্য বেশি? প্রযুক্ত বল ও ভরবেগের পরিবর্তনের মধ্যবর্তী, তাহলে আমরা যদি দেখি যে এফ সমান ভরবেগের পরিবর্তন বাই সময়, এটা হচ্ছে আমার কি বলের সূত্র। যদি এফ আর ইকুয়াল টু ডেল্টা পি বাই ডেল্টা টি হয়, প্রযুক্ত বল ও ভরবেগের পরিবর্তনের মধ্যবর্তী কোনটির জাড্য বেশি? কোন দিয়েছে? তাহলে তো 0 ডিগ্রিতে হলে সব থেকে বেশি হবে না। তো যদি এফ আর ডেল্টা পি বাই ডেল্টা টির মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তাহলে তাদের তো অবভিয়াসলি 0 হয়ে যাবে। তাহলে 0 ডিগ্রিতে সব থেকে বেশি হবে, 0 ডিগ্রিতে। কোশ্চেনটা কনফিউজিং তো। প্রযুক্ত বল ও ভরবেগের পরিবর্তনের মধ্যবর্তী কোনটির জাড্য বেশি? স্ট্রেঞ্জ। ঠিক আছে, এটা দেখবো। ওকে, আচ্ছা, স্থিতি কাকে বলে? কোনো বস্তু যদি সময় সাপেক্ষে তার অবস্থার পরিবর্তন না করে তাকে কি বলি? আমরা স্থিতি বলি। গতি কাকে বলে? কোনো বস্তু সময় সাপেক্ষে তার যদি অবস্থার পরিবর্তন করে তাকে বলা হয় গতি। বক্রচলন গতি কাকে বলে? এগুলো সব সংজ্ঞা দেখো আমার বইয়ে আছে। ঠিক আছে, তো মোটামুটি এগুলো সংজ্ঞা টাইপের কোশ্চেন দেওয়া আছে, এগুলোর সংজ্ঞা মোটামুটি পেয়ে যাবে তুমি। ওকে, নেক্সট। আচ্ছা, বৃত্তপথে গতিশীল কোনো বস্তু এক মুহূর্তে বেগের অভিমুখ কোন দিক বরাবর হয়? এটা মাথায় রাখবে, স্পর্শক বরাবর হয়। সমবৃত্তীয় কাকে বলে? সংজ্ঞা পেয়ে যাবে, সমবৃত্তীয় গতি। বেগ সময় লেখচিত্র নতি কি প্রকাশ করে? ত্বরণ প্রকাশ করে। বলের প্রকৃতিগত সংজ্ঞা নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায়? দ্বিতীয় গতিসূত্র থেকে পাওয়া যায়। বলের পরিমাণবাচক সংজ্ঞা নিউটনের কোন গতিসূত্র? আচ্ছা, প্রকৃতিগত সরি বলের প্রকৃতিগত সংজ্ঞা আমরা পাবো প্রথম সূত্র থেকে, আর পরিমাণবাচক সংজ্ঞা পাবো হচ্ছে আমরা দ্বিতীয় গতিসূত্র থেকে। বলের সিজিএস এসআই এককের মধ্যে সম্পর্ক 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন হয়। বলের বিভাজন কাকে বলে? কোনো একটি বলকে যদি আমরা দুটি উপাংশে এমনভাবে ভাঙি
ঠিক আছে, দুটি উপাংশে এমনভাবে ভাঙি যে সেই দুটি উপাংশ থেকে পুনরায় আবার সেই বলটিকে ফেরত পাওয়া যায়, তাহলে এই প্রসেস বা এই পদ্ধতিটাকে আমরা বলবো বলের বিভাজন, যেহেতু বল একটা ভেক্টর রাশি। আচ্ছা, দুটি বস্তুর ভর যতক্ষণ 1 কেজি 2 কেজি, কোনটি জাড্য বেশি? অবভিয়াসলি 2 কেজি জাড্য বেশি হবে। স্প্রিংয়ে ঝোলানো একটি বস্তুকে একটু টেনে ছেড়ে দিলে সরলরৈখিক দোলগতি হয়। একটি লাট্টু নির্দিষ্ট স্থানে ঘুরছে, ঘূর্ণন গতি। পাথরে সুতো বেঁধে আঙুলের চারপাশে ঘোরানো হচ্ছে, বৃত্তীয় গতি। পাথরে সুতো বেঁধে দোলানো হচ্ছে, দোলগতি। ওকে, আরও আছে বাস্তব ডান্স দু একটা। ভূমির ওপর দাঁড়ানো ব্যক্তির ওপর ভূমি দ্বারা প্রযুক্ত বল, এটা হচ্ছে লম্ব বল। একটি লোহার টুকরো চুম্বকের দিকে এগিয়ে যাচ্ছে, যে বলের প্রভাবে? চৌম্বক বল। একটি বস্তুকে ভূমির ওপর ঠেলে দিলে সেটি কিছু দূরে গিয়ে থেমে যায়, ঘর্ষণ বল। পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে চলেছে যে বলের প্রভাবে? মহাকর্ষ বল। ড্যাশ স্থানেও রকেট চলতে পারে, শূন্য স্থানেও রকেট চলতে পারে। ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পরকে প্রতিমিত করতে পারে না। কোনো বস্তুর স্থিতি ও গতি আপেক্ষিক, কোনো একটি বস্তুর স্থিতি ও গতি হচ্ছে আপেক্ষিক। বিশুদ্ধ ঘূর্ণনের ক্ষেত্রে ঘূর্ণাক্ষ সর্বদাই স্থির। পৃথিবীর আহ্নিক গতি হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ, ঘূর্ণন। চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আরোহীরা গতিজাড্যের জন্য সামনের দিকে হেলে পড়ে। চলন্ত গাড়ি সামনের দিকে হেলে পড়ে, ঠিক আছে, সামনের দিকে হেলে পড়ে। নিউটনের প্রথম গতিসূত্রকে জাড্ডের সূত্র বলা হয়। নিউটনের প্রথম গতিসূত্রকে আমরা জাড্ডের সূত্র বলবো। দ্রুতি শূন্য হলে বেগ শূন্য নাও হতে পারে, মিথ্যা। ক্রিয়া ও প্রতিক্রিয়ার যোগফল সর্বদা শূন্য হয়, ক্রিয়া ও প্রতিক্রিয়ার যোগফল সর্বদা শূন্য হয়। আচ্ছা, যদি আমরা এটাকে ব্যাখ্যা করি যে F12 ভেক্টর ইকুয়াল টু হয় -F21 ভেক্টর, তাহলে F12 ভেক্টর প্লাস F21 ভেক্টর শুড বি ইকুয়াল টু 0। হ্যাঁ, 0 হয়, সত্য। চলন্ত ট্রেনের চাকার গতি হলো কেবলমাত্র চলন গতি, চলন্ত ট্রেনের চাকার গতি হলো, মিথ্যা, এটা মিথ্যা, মিথ্যা। অবাধে পতনশীল বস্তুর গতি হলো সমত্বরণযুক্ত গতি, অবাধে পতনশীল বস্তুর গতি হলো সমত্বরণযুক্ত। অবাধে পতনশীল কোনো বস্তু সমত্বরণযুক্ত, ত্বরণ পরিবর্তন হয় না, হ্যাঁ সত্য। দ্রুতি কখনো ঋণাত্মক হয় না, সত্য। আচ্ছা, এবার সংক্ষিপ্ত প্রশ্নগুলো ম্যাক্সিমাম আমাদের জানা। দেখো, নির্দেশতন্ত্র কাকে বলে? তোমরা যদি আমার নোটস ফলো করো একদম প্রথম পেজেই পাবে নির্দেশতন্ত্র কাকে বলে, ঠিক আছে। তো যদি এই প্রশ্নগুলো একটাও না পাও তাহলে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি বলে দেবো, হয়তো কমেন্ট সেকশনে জানাও যে স্যার এই প্রশ্নটা পাইনি, আমি শর্টসের মাধ্যমে ছোটো ছোটো ভিডিও করে আমি বলে দেবো। এগুলো ম্যাক্সিমামই সব তোমাদের জানা, প্লিজ তোমরা একবার চোখ বুলিয়ে নিতে পারো যে দ্রুতীয় বেগের মধ্যে পার্থক্য, সব গতি স্থিতি আপেক্ষিক, প্রথম পাতাতেই আছে। সো এই কোশ্চেনগুলো সবই কমন কোশ্চেন, একদম তোমাদের বইয়ে বলে দেওয়া কোশ্চেন, একদম বই পড়লে এগুলো সব পাবে, সেজন্য আমি বলছি না, যেটা পাবে না সেটা আমি বলে দিচ্ছি। জড়তীয় ভর বলতে কি বোঝো? কোনো বস্তু অবস্থান বা অবস্থার পরিবর্তন করতে চাইলে সেই বস্তুটা কিছু পরিমাণ বাধা দেয়, অর্থাৎ নিজের অবস্থান বা অবস্থাকে বজায় রাখার চেষ্টা করে, এটাকে আমরা বলি জড়তা। এই জড়তার জন্য যে দায়ী সেটা হচ্ছে ভর। কী করে বার করতে পারি আমরা? না, তো আমরা এখানে দেখতে পারি যে F সমান m এ, তাহলে A সমান F/m। তাহলে কোনো বস্তুর ওপর সৃষ্ট ত্বরণের পরিমাণ যদি বলের মান ধ্রুবক থাকে, ভরের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভর যত বেশি হবে কোনো বস্তুকে সরাতে তত বেশি শক্তির প্রয়োজন বা বলের প্রয়োজন পড়বে, এটাকে জড়ত্বীয় ভর বলা হয়। আচ্ছা, নিউটন ডায়নের সম্পর্ক স্থাপন করো, পাখি আকাশে কীভাবে ওড়ে, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কোশ্চেনগুলো মোটামুটি তোমাদের জানা। রকেটের কার্যনীতি, এগুলো দেখবে সবই বইয়ে বা আমার নোটসে বা কোনো না কোনো জায়গায় সহায়িকায় পেয়ে যাবে, এগুলো না পেলে পরে আমি আছি, বলো আমাকে। আচ্ছা, এই সমীকরণগুলো সমাধান নিশ্চয়ই ক্লাসে করে দিয়েছিলাম খুব ভালো করে, তোমরা ক্লাস ফলো করতে পারো আমাকে তোমার, ঠিক আছে। এই সমস্ত কোশ্চেন দেখবে ক্লাসে করানো, ক্লাসে এভরি কোশ্চেন, প্রত্যেকটা, ঠিক আছে। আমি অঙ্কে আসছি, হ্যাঁ, অঙ্কগুলো ইম্পর্টেন্ট যেহেতু অঙ্কে আসছি। ওকে, চলো প্রথম থেকে অঙ্ক দেখি। চলো একের অঙ্কটা দেখি।
এক নম্বরটা বলছে একটি গাড়ি যাত্রাপথের হাফ অংশ, তাহলে এই হচ্ছে যাত্রাপথ, এই হচ্ছে যাত্রাপথ, টোটালটাকে ধরছি এক্স, টোটালটাকে ধরছি এক্স, তার 1/2 অংশ, তাহলে এক্সের 1/2 অংশ যাচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে 20 কিলোমিটার পার আওয়ার বেগে, এবং ও 3/4 অংশ, আচ্ছা আচ্ছা 1/2 অংশ আর 3/4 অংশ, বাকি পথ কি হলো বাবা? একটা যাত্রা পথের হাফ মানে 4 ভাগে যদি ভাগ করা হয়, এইরকম সিস্টেম হয় 1 2 3 4, হাফ যাচ্ছ, বাকি 3/4 কি করে পড়ে থাকছে? একটি গাড়ি তার যাত্রাপথের হাফ অংশ পর্যন্ত ও 3/4 অংশ কি করে হলো? 4 ভাগে 3 ভাগ, বুঝতে পারছি ব্যাপারটা? আমি হাফ ধরে করাচ্ছি অঙ্কটা। তাহলে এটা x/2 ধরে যাচ্ছে, ধরো এটা হাফ ধরছি, এই জায়গাটাকে আমি হাফ ধরছি, তোমাদের ক্লাসে এইভাবেই করানো হয়েছিল, মনে করে দেখো 80 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কি বলছে গাড়ির গড় দ্রুতি কত? গড় দ্রুতি মানে মোট পথ বাই মোট সময়, এটা হচ্ছে গড় দ্রুতি। এভাবে আমরা গড় দ্রুতি বার করি, তাই না? এভাবে গড় দ্রুতি বার করি। তাহলে এখন তুমি দেখো প্রথম ক্ষেত্রে সময় কত লাগবে? প্রথম ক্ষেত্রে সময়, সময় মানে কত হয়? সময় মানে অতিক্রান্ত পথ বাই দ্রুতি। এখানে তুমি দেখতে পাচ্ছ সময় মানে পথ বাই দ্রুতি, ভালো করে দেখো, সময় মানে পথ বাই দ্রুতি। তাহলে পথ কত? x/2 আর দ্রুতি কত? 20, তাহলে কত দাঁড়ালো? x/40 ঘন্টা। এবং দ্বিতীয় ক্ষেত্রে সময় কত? না তো স্যার x/2 ইন্টু 80, তাহলে x/160 ঘন্টা। তাহলে মোট সময় কত? এখান থেকে বার করলে মোট সময় কত হবে? x/40 প্লাস x/160 সমান 160। তাহলে 160 4x প্লাস 160 1x, তার মানে 5x/160। তাহলে গড় দ্রুতি কত? মোট পথ, মোট পথ তো ভাই তুমি ধরে নিয়েছিল x, মোট পথ তো x, ঠিক আছে, মোট পথ x। আমি কোশ্চেনটা এখনো স্টিল আমি বুঝতে পারলাম না যে একটি গাড়ি তার যাত্রা পথের হাফ অংশ আর 3/4 অংশ, আরে ভাই যাত্রা পথের যদি হাফ অংশ হয়েই যায় তাহলে পড়ে তো থাকে হাফ অংশ বা 2/4 অংশ, 3/4 আর কি করে পড়ে থাকে ভাই? যদি আমি ভুল করছি একটু আমাকে কেউ কমেন্ট সেকশনে জানিও, তাই না, যদি আমার কোনো কনসেপ্টে ভুল হচ্ছে। আর মোট সময় কত? 5x/160, তোমার কত আসছে? অ্যাকচুয়ালি 160/5 মানে কত? 3 5 32 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, 32 কিলোমিটার পার আওয়ার। ওকে, নেক্সট দুয়েরটা দেখি। এক ব্যক্তি পূর্ব দিকে, নিচে করছি আমরা, ছোটো অঙ্ক আছে যেহেতু, তোমরা একটু দেখে নিও। এক ব্যক্তি পূর্ব দিক বরাবর 8 মিটার যাওয়ার পর, তাহলে পূর্ব দিকে 8 গেল, তাহলে এটা হচ্ছে পূর্ব দিক, 8 গেল, দক্ষিণ দিকে যাবে, পূর্ব দিকে 8 মিটার গেল, তারপর দক্ষিণ দিক বরাবর 6 মিটার গেল, এই 6 মিটার গেল। ব্যক্তির স্মরণ কত? তাহলে নিশ্চয় স্মরণ কী হবে? অন্তিম আর প্রাথমিকের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব, তাহলে স্মরণ হবে √8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তার মানে 64 প্লাস 6 36, তার মানে 10 মিটার, 10 মিটার সঠিক আনসার, ঠিক আছে। তো দুয়েরটা হলো, তিনেরটা দেখি। একটি গাড়ি সরলরেখা বরাবর প্রথম x ঘন্টায় y কিলোমিটার এবং পরবর্তী y ঘন্টায় x কিলোমিটার পথ যায়, গাড়ির গড় দ্রুতি কত? এটা ক্লাসে করিয়েছি, ক্লাস, যদি কারোর মনে হয় যে কোন ক্লাসে করিয়েছি, তো তোমাদের ক্লাস 9-এর বল ও গতি, গতি অধ্যায়ের দেখবে থার্ড পার্ট, যেখানে থার্ড পার্ট আছে সেখানে দেখবে আমি অঙ্ক করিয়েছি, সেই অঙ্কের পার্টে কিন্তু আমি পুরো এখানে লিখে দেওয়া আছে, দেখবে গতি সংক্রান্ত অঙ্ক, সেই গতি সংক্রান্ত যে অঙ্ক সেই পার্টে এই ক্লাসটা করিয়ে দিয়েছি, তোমরা একবার চেক করে নাও, ঠিক আছে। চলো চারেরটা। একটি কণা সরলরেখা বরাবর সমতরণে গতিশীল, এইভাবে বিভিন্ন সময় কণার বেগের তালিকা থেকে লেখচিত্র অঙ্কন করো এবং 3 সেকেন্ড পর কণার বেগ কত এটা নির্ণয় করো। চলো করি তাহলে। তাহলে আমরা এটার জন্য একটা লেখচিত্র অঙ্কন করবো, ঠিক আছে। লেখচিত্রটাকে আমি এঁকে নিই। তাহলে ধরো দাঁড়া, এই দিকটা হচ্ছে কত? বেগ
এই দিকটা কত সময়। চলো বেগ সময় লিখলাম। হ্যাঁ, এবার বেগ সময় কি দিয়েছে দেখো, মনে রাখবো যে সময় দিয়েছে 0 থেকে 8, বেগ দিয়েছে 0 থেকে 24। তাহলে ধরো এইটা 0, তাহলে এটা হচ্ছে 8, তাহলে এটাকে আমি ক ভাগে ভাঙবো 8, তাহলে 0 1 2 3 4 5 6, এক কাজ করো এটাকে 7 লিখে দাও, 7 এবং একটু বাড়িয়ে এটাকে করে দাও 8, তাহলে এই হলো 8। আর তুমি দেখো তোমার বেগটা কি দিয়েছে, বেগ বলেছে 0 2 4 6 8, বেগ দিয়েছে 0 6 12 18 24, 0 6 18 12 18 24। তাহলে ধরো এটা হচ্ছে 0, তাহলে 5 দিয়ে ধরো, 5 5 10 15 20 25 30, আমি এরকম নিলাম। ঠিক আছে, এবার প্রথমটা হচ্ছে দেখো 0 0, তো যেহেতু 0 0 তাহলে এই পয়েন্টটা পেলাম 0 0। ঠিক আছে, পরেরটা কি বলেছে দেখো, পরেরটা বলছে 2 6 4 12, তার মানে পরেরটা হচ্ছে 2 যখন, তখন 6, 6 কোথায় থাকবে, এইটা 5, 5-এর একটু উপরে, তাহলে এটা হবে 6, 2 6, আর 4 12, তাহলে 4 এখানে, আর 12 তাহলে কোথায় হবে 10, এই দেখো 10, এটা 10, এটা 10, মনে করো এই ক্লাসে কতবার করেছি অঙ্ক, 10-এর ওপর 12, তাহলে এইটা হবে, এটা হবে সেকেন্ড পয়েন্ট আমার 12। এই অঙ্কটাকে দেখবে, এই টাইপের অঙ্ক আমি ক্লাসে করেছিলাম, মনে করে দেখো তোমরা। ঠিক আছে, এবং 4 12 6 18 8 24, তাহলে 6 18 করো, তাহলে 6 এটা 18 কোনটা হবে, তাহলে 20-র একটু কম, তাহলে এটা 20, রেফারেন্স নাও 20, 20-র একটু কম, তাহলে 6 18, তাহলে এটা হবে 6 18, এটা হবে 6 18, এটা হলো 6 18, আর কি 8 24, 8 24, তাহলে এটা 8, সরি এটা হচ্ছে 8 আর 24, তাহলে 25-এর একটু নিচে, তাহলে রেফারেন্স নিয়ে নাও, এটা রেফারেন্স নাও, 25-এর একটু নিচে, তাহলে এই সমস্ত জায়গায় হবে এই 25 24। এইটা হচ্ছে লেখচিত্র হলে সব থেকে ভালো হয়। তাহলে এবার যদি এইগুলোকে সব কানেক্ট করো, তাহলে এরকম টাইপের একটা লেখচিত্র পাবা। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমাকে কি জানতে চাইছে, চলো এই হচ্ছে লেখচিত্র। এবার আমাকে কি জানতে চাইছে, জানতে চাইছে যে বিভিন্ন সময় কণার বেগের তালিকা থেকে লেখচিত্র অঙ্কন করো এবং 3 সেকেন্ড পর কণার বেগ কত। 3 সেকেন্ড, চলো এসো, তাহলে 3 সেকেন্ড এই, তাহলে এখান থেকে 3 সেকেন্ড যদি করি আমরা, তাহলে আমরা এখান থেকে কোনো একটা মান লেখচিত্রে পাবো। ঠিক আছে, যেমন ধরো 2 সেকেন্ডে যাচ্ছে কত 6, ভালো করে দেখো 2 সেকেন্ডে যাচ্ছে 6, আবার দেখো 4 সেকেন্ডে যাচ্ছে 12, মানে ও 2 সেকেন্ডে বাড়ছে অ্যাকচুয়ালি কত, দেখো ভালো করে দেখো 6 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ডে, তাই লজিক্যালি প্রতি সেকেন্ডে ও বাড়ছে কত 3 মিটার পার সেকেন্ড, এরকম করে ভাবতে পারো। তাহলে 2-এ যদি 6 গেছিলো, 3-এ কত যাবে 9, তবেই 4-এ 12, তাহলে 3-এ কত যাবে 9, আমি এটাকে 9 ধরলাম, এই দেখো 9। এইভাবে তুমি একটা আইডিয়া করতে পারো, তার সাথে উপায় নাই, আমার কাছে লেখচিত্র নাই যে আমি করাবো, তাহলে লজিক্যালি আমি লেখচিত্র নিতে পারতাম, সুবিধা হতো লেখচিত্র নিলে। ঠিক আছে, লজিক্যালি তাহলে এরকম নিলাম। তাহলে এখন আমার মোট পথ কত হবে, ক্ষেত্রফল, মোট পথ মানে এই ক্ষেত্রফলটাই তো নাকি বেগ সময় লেখচিত্র ক্ষেত্রফল, তাহলে কত হবে হাফ ভূমি কত 3, উচ্চতা কত 9, তার মানে কত হলো 27/2 মোট পথ। আর সময় কত, না তো সময় তো স্যার 3 সেকেন্ড, তাহলে মানে 3 সেকেন্ড পর বেগ কত হবে, বেগ কত, তার মানে 27/2/3, তাহলে 27/3 ইন্টু 2, 3 9, মানে 4.5 মিটার পার সেকেন্ড, এরমভাবে ভাবতে পারো। এটা হচ্ছে গড় বেগ। তাহলে এই যাত্রাপথে তার গড় বেগ কত, 4.5 মিটার পার সেকেন্ড। এখন তুমি দেখো, এখন তাহলে আমরা এই জায়গা থেকে বার করতে না হাফ ভূমি উচ্চতা দিয়ে। এখন আমাকে কোয়েশ্চেন কী চেয়েছে, যে 3 সেকেন্ড পরে কণার বেগ নির্ণয় করো, পরে। তাহলে আমরা এটা যদি বার করতে চাই,
তাহলে 3 সেকেন্ড পর কণার বেগ কত হচ্ছে, এই জায়গাটা 9 মিটার পার সেকেন্ড। এটা কি করে বার করব, লেখচিত্রের সাহায্যে। তাহলে যদি আমাকে বলে 3 সেকেন্ডে গড় বেগ কত, এইভাবে বার করব। দেখো এইভাবে অঙ্কটা দেয় 3 সেকেন্ডে, তাই আমি বার করে দেখালাম। আর এটা হচ্ছে 3 সেকেন্ড পর। তাহলে আমাকে যদি বলতো এখানে 4 সেকেন্ড পর বেগ কত, তাহলে এইভাবে আমরা লেখচিত্র দেখে বেগটাকে বার করতে পারতাম। দুটো উপায় আমি শিখিয়ে দিলাম। একটা হচ্ছে গড় বেগ নির্ণয়, যেটা আমাদের পরীক্ষায় বেশিরভাগটাই দেয়, আর তোমাদের শেখালাম আমি কি তারপরে কত বেগ নির্ণয় করা। যেমন এখানে সেই অঙ্কটা দেখবো আমরা, এখানে খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে। ওকে, একটি বুলেট কাঠের ব্লকে 3 সেন্টিমিটার প্রবেশ করার পর 1/4 বেগ হারায়। বুলেটটি ব্লকের ভেতরে আর কতটা দূরত্ব যাওয়ার পর থামবে? তাহলে অঙ্কটা দেখি। এটা হচ্ছে একটা বুলেট, একটা কাঠের তক্তা। একটা বুলেট ইউ বেগে যাচ্ছে। ও কি 3 সেন্টিমিটার ঢুকলো, 3 সেন্টিমিটার ঢোকার পর 1/4 বেগ হারালো। ভাবো, কোশ্চেনটা ভালো করে ভাবো। বলছে 1/4 বেগ সে কি করলো, হারালো। তার মানে পড়ে রইল কতটা, ছিল ইউ, হারালো কত, u/4। তাহলে এখানে পড়ে থাকবে নিশ্চয়ই u - u/4, তাই না? তাহলে কত হবে, 3u/4। বলছে আরও কত দূর যাবে যাতে করে সে থেমে যাবে, এই জায়গাটায় বেগ কত হবে, তাহলে 0। আমাকে এক্স বার করতে হবে। এবার দেখো, যেহেতু একটা কাঠের তক্তা, তাই সব জায়গায় ত্বরণ কী হবে, সেম। তাহলে প্রথম ক্ষেত্রে এইটা হচ্ছে অন্তিম বেগ, এটা হচ্ছে প্রাথমিক বেগ। তাহলে অন্তিম বেগের হোল স্কোয়ার সমান প্রাথমিক বেগের হোল স্কোয়ার -2a × 3। 3 কেন লিখলাম, কারণ অতিক্রান্ত দূরত্ব তো তোমার 3, তুমি এক্ষুনি বলে দিলে। তাহলে এখান থেকে দেখো আমি a এর ভ্যালু বার করতে পারবো। তার মানে লজিক্যালি 9u²/4 - u² শুড বি ইকুয়াল টু 6a। ঠিক আছে, আর একটা পেজ নিই, একটা পেজে হবে না, কারেন্ট ট্যাবলেট। ওকে, এবার দেখো সাইডে করাচ্ছি। তাহলে এখান থেকে যদি আমি লিখি, তাহলে 9u²/4 u² - 2a3। আচ্ছা, এটা দিকে গেল, তাহলে মাইনাসটা তো পড়ে থাকবে, তাই না? মাইনাসটা পড়ে থাকবে। এবার তাহলে আচ্ছা, u/4 বেগ হারায়, তাহলে বেগ হচ্ছে কত, 3u/4। ও 4 লিখে রেখেছি কেন, নিচে তো 16 হবে, তাই তো বলছি হিসাব মিলছে না কেন। ঠিক আছে, তাহলে নিচে লিখলাম 16। তাহলে 9u² - 16u² সমান -6a। এখানে লিখছি, অতএব 6a সমান, দেখো মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 9 থেকে 16 বাদ দিলে কত, 7, 7u²/16। তাহলে a সমান 7u²/6 × 16, এত দূর দাঁড়ালো। ওকে, এবার আমি পুরোটাকে ধরবো, ভালো করে ভাবো। এবার পুরোটাকে ধরবো, ঠিক আছে, পুরোটাকে ধরবো। পুরোটাকে না ধরে আমি এইটুকুকেও ভাবতে পারি, ওইটুকুকেই ধরো। তাহলে এখানে দেখো এক্স পথ, অন্তিম বেগ 0 আর প্রাথমিক বেগ 3u/4। তাহলে লজিক্যালি 0² সমান 3u/4 এর হোল স্কোয়ার মাইনাস কত, 2 × a × x। এটা এক্সটা বার করতে হবে। তাই লজিক্যালি 2ax সমান 9u²/16। তাহলে x সমান 9u²/16। আচ্ছা, মানগুলো বসিয়ে দিই, দাঁড়া, মানগুলো বসিয়ে দিই। 2 × a, এর ভ্যালু কত পেয়েছিলিস বেটা, এর ভ্যালু 7u², এটা পেয়েছিলিস। তাহলে 7u²/6 × 16 সমান 9u²/16 আর একটা এক্স গুণ। এবার কেন করলাম, 16 কাটলাম, u² কাটলাম, আমার সুবিধা হলো। অতএব এক্স সমান 9 ছিল শুধু, তাহলে এই 6টা উপরে গুণ গেল আর এই 2টা নিচে গেল, তাহলে অ্যাকচুয়ালি কত এলো এইভাবে। আচ্ছা, একটা 7 পড়েছিল,
এই দেখো 7, তাহলে নিচে 7 এলো, বাস এটা হচ্ছে কর্ণফুলী। তাহলে পুরো শেষ। তাহলে 54/14, তাহলে 54/14 যা অ্যান্সার আসবে সেটাই তোমার অ্যান্সার, সেন্টিমিটার বা মিটার। ঠিক আছে, ওকে। চলো 5এরটা হলো। 6এরটা, 0.5 কেজি ভরের কোনো বস্তুর উপর একটি নির্দিষ্ট বল ক্রিয়া করলে এত পরিচিত বলের মান নিউটন এককে বার করো। তাহলে এখান থেকে বার করে দিচ্ছি, এফ সমান তো এম এ, এম কত 0.5, এ কত 2, তাহলে 1 নিউটন। চলো বেরিয়ে গেল অ্যান্সার আমার, সহজ। ঠিক আছে, চলো 7এরটা করবো। আচ্ছা কটা, 11টা। 7এরটা দেখো, হচ্ছে 100 ডাইনের বল। তাহলে আচ্ছা, এখানে একটা পেজ নিয়ে আমি করে দিচ্ছি পাশে, হ্যাঁ। আচ্ছা স্টিকি নোটসগুলো কই, স্টিকি নোটস থাকতো যে আগে, হোয়াট এভার। এই তো পাইছি, এই আমি পাশে এটা করছি, হ্যাঁ অঙ্কটা, তাহলে আমার সুবিধা হবে। পেজ উল্টাতে উল্টাতে পাগল হয়ে যাচ্ছি আমি। ওকে চলো এটা দিয়ে করা যাক। ওকে এবার দেখ কী বলছে আমাকে এখানে, 7এরটা দেখ। ঠিক আছে, 7এরটা কী বলছে, বন্ধ। 7এরটা বলছে এফ এর মান কত। 7এরটা হচ্ছে, 7এরটা হচ্ছে এফ কত দিয়েছে, এফ হচ্ছে 100 ডাইন। আচ্ছা টাইম কত বলেছে, 5 সেকেন্ড, আর মাস কত বলেছে, 25 গ্রাম, সব সিজিএস। কত বেগ উৎপন্ন হবে, তাহলে প্রথম কথা বেটা, তাহলে এফ সমান এম এ, এখান থেকে এ বার করো। তাহলে 100/25, তাহলে 4 সেমি পার সেকেন্ড স্কোয়ার, এ বেরিয়ে গেল। এবার ভি সমান এটি, ইউ প্লাস এটি, ইউ তো 0, কারণ বলে দিন ইউ এর মান কোথায়, তাই না। তাহলে ভি সমান এটি, তাহলে এ কত, এ হচ্ছে 4, টি কত 5, তাহলে 20 সেমি পার সেকেন্ড। ওকে, তাহলে 7এরটা হলো। 8এরটা, এটা বোঝাতে পারলাম। তোমরা প্লিজ এটা একটু টুকে নাও, পজ করে আমি মিটিয়ে দিচ্ছি, যাতে করে আমি 8এর অঙ্কটা করতে পারি। ঠিক আছে, নাহলে সময় নষ্ট হয়ে যাচ্ছে না। চলো 8এরটা, 5 কেজি ভর, তাহলে এম হচ্ছে কত, 5 কেজি। 5 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, তাহলে ভি কত, 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা ভি নয়, এটা ইউ, ইউ 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, একে 20 সেকেন্ড সময় থামাতে হবে। তাহলে টি হচ্ছে কত আমার, 20 সেকেন্ড সময়, টি হচ্ছে 20 সেকেন্ড সময় থামাতে হবে। কত বল প্রয়োগ করতে হবে, তাহলে এফ এর মান বার করতে হবে। তাহলে এফ এর মান বার করতে হবে আমাকে। তাহলে এফ এর মান যদি বার করতে হয়, ওকে 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 সরি কী বলছি আমি, 5 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, একে 20 সেকেন্ড সময় থামাতে হবে। তাহলে এক কাজ করে থামাতে হবে, ভি কত হবে 0, সো ভি সমান কত, ইউ মাইনাস এটি, তাহলে 0 সমান 10 মাইনাস এ ইন্টু টি কত, টি 20, তাহলে এর মান কত, 10/20 মানে হাফ, তাহলে হাফ মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এফ সমান কত হয় বেটা, এম এ, তাহলে হাফ ইন্টু এম কত, এম কত, এম বলেছে 5, তার মানে 5/2 মানে 2.5 নিউটন। 8এরটা হলো। চলো 9এরটা, চিত্রে একটি কণার বেগ সময় লেখচিত্র দেখানো হয়েছে, নির্ণয় করো 10 সেকেন্ডে কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব মানে এটা 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 তিনটের ক্ষেত্রফল, ক্লাসে বহুবার করিয়েছি, আগেন আমি এটা বলছি মিটিয়ে দিলাম, তোমরা একটু প্লিজ দেখে নিও। ঠিক আছে, ওকে, আশা করছি পজ করে দেখে নেবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব কী করে হবে, প্রত্যেকটার ক্ষেত্রফল আমি একবারে লিখছি, প্রত্যেকটার ক্ষেত্রফল। তাহলে দেখো প্রথমটার ক্ষেত্রফল কত হবে, হাফ ভূমি, ভূমি কত 4, উচ্চতা কত 10, প্লাস পরেরটা দেখো ক্ষেত্রফল কত হবে, 4 থেকে 8, 4 থেকে 8 মানে কত 4, আর উচ্চতা কত 10, প্লাস পরেরটাও কত হবে
হাফ ভূমি, ভূমি কত 8 থেকে 10, 2 আর উচ্চতা কত দেখো 10, তাহলে 2 2 কাটলো, 2 কাটলো, তার মানে 20 প্লাস 40 প্লাস 10, তার মানে 70 মিটার, যদি খুব একটা ভুল না হয়। ঠিক আছে, ওকে। সমবেগে গতিশীল অবস্থায় কণার অতিক্রান্ত দূরত্ব, দেখো সমবেগে মানে এই জায়গাটা হচ্ছে সমবেগ, তাহলে সমবেগে অতিক্রান্ত দূরত্ব কত ভাই 40 মিটার, দ্যাট ইজ ইউর অ্যান্সার। তাহলে এক্ষুনি তো বার করলেই 40 মিটার, তাই না? ঠিক আছে, ওকে। অ্যাগেন 10-এরটা, তাহলে আর একটা স্টিকি নোট আমি চয়েস করে, স্টিকি নোটসগুলো কোথা থেকে নিলাম বেটা, এই তো স্টিকি নোটস, স্টিকি নোটস, চলো। আচ্ছা 10-এরটা বই বলছে 20 গ্রাম ভর, তাহলে 10-এরটা লিখি 20 গ্রাম ভর, এম হচ্ছে 20 গ্রাম, একটি বস্তুর প্রাথমিক বেগ ইউ কত 10 সেমি পার সেকেন্ড এবং 5 সেকেন্ড পর বেগ হলো 40 সেমি পার সেকেন্ড, বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান কত? প্রথমত ভি সমান ইউ প্লাস এটি করো, তাহলে 40 সমান 10 প্লাস এ ইন্টু 5, তার মানে এ কত 30/5, মানে ভালো করে দেখো 40 থেকে 10 30, 6 সেমি পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এফ সমান কত এম এ, তাহলে 20 ইন্টু 6, তাহলে 120 ডাইন, এটা আই গেস বোঝাতে পারলাম। ঠিক আছে, চলো 10-এরটা হলো। 11-এরটা দেখো মিটিয়ে দিলাম, এটা একটু তোমরা চেক করে নিও প্লিজ, আশা করছি তোমরা বুঝে গেছো, এবং একটু পজ করে এটা টুকে নিও। ঠিক আছে, 11টা বলছে 5 কেজি ভর এর একটি বন্দুক, তাহলে বন্দুকের ভরকে ক্যাপিটাল এম লিখবো সবসময়, 5 কেজি ভর, এবং গুলি হচ্ছে 20 গ্রাম, তাকে কেজি করে নেবো ভাই, 20/1000 কেজি। হ্যাঁ, আর ভর কত বুলেটের 400 মিটার পার সেকেন্ড, তাহলে পরে বন্দুকের প্রতিক্ষেপ বেগ কত, বন্দুকের প্রতিক্ষেপ বেগ কত, এটাকে ভি ধরবো, ভি বার করতে হবে। আমরা জানি ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল ভি প্লাস স্মল এম ইন্টু স্মল ভি সমান 0, কোথায় রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, তাহলে 5 ইন্টু ভি প্লাস 20/1000 ইন্টু 400, 2 শূন্য 3 শূন্য কেটে গেল সমান 0, তাহলে ভি সমান 4 2 8 মাইনাস বাই 5, দেখ তাই দাঁড়ায়, তার মানে -1.6 মিটার পার সেকেন্ড, মাইনাস সাইনটা বোঝাচ্ছে গুলি যেদিকে যাচ্ছে বন্দুক তার উল্টো দিকে যাচ্ছে, এই কথাটাও লিখতে হবে, মাইনাস সাইনটা বোঝাচ্ছে গুলি যেদিকে যাচ্ছে বন্দুক তার উল্টো দিকে যাচ্ছে, এবং তার মান 1.6 মিটার পার সেকেন্ড। আই হোপ বল ও গতি অধ্যায়টা বুঝতে পেরেছো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাদের সত্যি দরকার আছে। ঠিক আছে, আশা করি সকলেরই দরকার আছে। ঠিক আছে, চলো এবার হচ্ছে পরমাণুর গঠন। একটা নিউক্লাইডটি নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা কী করে বার করতে হয়, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ, তাহলে 14 থেকে 6 বাদ দিলে কত হয় 8, এটা হবে তার নিউট্রন সংখ্যা। এসআই সর্বশেষ কক্ষের ইলেকট্রনটি কোন কক্ষ প্রবেশ করে, সিলিকন মানে হচ্ছে 14 হওয়ার কারণে 2 8 4, তাহলে কে এল এম এম হবে। কোন পরমাণুতে কেবলমাত্র একটি কক্ষ বর্তমান, হাইড্রোজেন। আলফা কণা বিচ্ছুরণ নাই বাবা, বিক্ষেপণ, আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার সাহায্যে আবিষ্কৃত হয় নিউক্লিয়াস। ইলেকট্রন কণা আবিষ্কার করেন স্যার জে জে থমসন। আইসোটোপের জন্য দায়ী কোন প্রাথমিক কণাটি দায়ী, আইসোটোপের জন্য দায়ী হচ্ছে নিউট্রন সংখ্যা। নিউট্রন চেঞ্জ হয় বলে নিউট্রন আইসোটোপের জন্য দায়ী। আইসোবারগুলি শনাক্ত করো, দেখো এই দুটো হচ্ছে আইসোবার নাকি, অবভিয়াসলি স্যার এই দুটো আইসোবার। রাদারফোর্ডের পরমাণু মডেলের একটি প্রধান ত্রুটি লেখো, ওই ইলেকট্রনের মানে তোমার পরমাণুর আনস্টেবিলিটি, পরমাণু যে স্টেবল নয় সেটা ওর দ্বারা বোঝা যায়, পরমাণুর আনস্টেবিলিটি। ওকে, রাদারফোর্ডের তুমি ওটা লিখে দিও, ঠিক আছে, যে পরমাণু স্থির নয়। আবার তুমি বর্ণালী দিয়ে লিখতে পারো যে রাদারফোর্ডের মত অনুযায়ী বা রাদারফোর্ডের তত্ত্ব অনুসারে পারমাণবিক বর্ণালী ইন্দ্রিয় বিচ্ছিন্ন হওয়া উচিত, কিন্তু এখানে আমরা পাই বিচ্ছিন্ন বর্ণালী। 3 লিথিয়াম পরমাণুর বহিস্থ কক্ষে ইলেকট্রনটিকে তৃতীয় কক্ষে স্থানান্তরগত শক্তি শোষণ না বর্জন করবে, তো তৃতীয় কক্ষে নিয়ে যাবো 2 1, তার মানে তৃতীয় কক্ষে শক্তি শোষণ ঘটবে, শক্তি শোষণ করবে। এই দুটো দেখো, তাহলে 14 14 আছে, তাহলে এটা হবে আইসোবার, অবভিয়াসলি স্যার, ঠিক আছে, এটা আইসোবার হবে। আচ্ছা এই দুটো কী হবে দেখ, 6 6, তাহলে প্রোটন, তাহলে এটা হবে আইসোটোপ।
এখানে কি, এটাতেও দুটো নিউট্রন, এটাতেও দুটো নিউট্রন, আইসোটোন, আর এটা হচ্ছে নিউক্লিয়ন। ওকে, নিউট্রনবিহীন পরমাণু হলো সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, যে কোনো একটা লিখতে পারো, সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, পয়ের ফলা উকার টয়স্য অন্তস্তয়াকার ম। সর্বোচ্চ ভর বিশিষ্ট প্রাথমিক কণা হলো নিউট্রন, নিউট্রন হবে এটা, এটা নিউট্রন। মেশন কণার আদান প্রদানে নিউক্লিয় বল সৃষ্টি হয়, নিউক্লিয় বল। ড্যাশ ধাতুগত ইলেকট্রন নির্গত হয়, ক্ষার ধাতু, ক্ষার ধাতুকে উত্তপ্ত করলে ইলেকট্রন নির্গত হয়, ঠিক আছে, ক্ষার ধাতুকে উত্তপ্ত করলে ইলেকট্রন নির্গত হয়। অ্যানোড রশ্মি হলো ড্যাশ কণার স্রোত, ইলেকট্রন কণার স্রোত, ইলেকট্রন কণার স্রোত। নেক্সট, সকল পরমাণুর কেন্দ্রকে প্রোটন ও নিউট্রন থাকে, মিথ্যা, সাধারণ হাইড্রোজেনে থাকে না। 2 নম্বর, পরমাণুর সমগ্র ধনাত্মক আধান কেন্দ্রকে পুঞ্জীভূত থাকে, সব পরমাণুর সমগ্র ধনাত্মক আধান কেন্দ্রকে পুঞ্জীভূত থাকে, সত্য। পরমাণুর বহিস্থ কক্ষে 10টি ইলেকট্রন থাকতে পারে, মিথ্যা। এইচ পরমাণুর ভর অপেক্ষা প্রোটনের ভর বেশি, সামান্য বেশি। হাইড্রোজেন পরমাণুর ভর অপেক্ষা প্রোটনের ভর সামান্য বেশি, না মিথ্যা। পরমাণু ক্রমাঙ্ক মৌলের মূলগত ধর্মের নির্ণায়ক কেন? কারণ কোনো একটি পরমাণুর প্রোটন সংখ্যা কোনোদিনও চেঞ্জ হয় না বা পরিবর্তন হয় না। কোনো একটা মৌলের প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক সর্বদা স্থির। কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক পরিবর্তন হলে মৌলের রূপান্তর হয়, সেই কারণে মূলগত ধর্ম। সমস্ত আণবিকগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন? কারণ সমস্ত আণবিকগুলির প্রোটন সংখ্যা একই, প্রোটন সংখ্যা যেহেতু একই, সেই কারণে তাদের তোমার রাসায়নিক ধর্ম একই হয়, কারণ রাসায়নিক ধর্ম মূলগত নির্ণয় করে আমাদের প্রোটন সংখ্যা। বাকি দেখো ভর সংখ্যা, আইসোটোপ, আইসোটোন, এগুলো সবই জানো, ঠিক আছে, এক একটা করাচ্ছি। 3টি পরমাণুর ভর সংখ্যা 31, 32, 34। এদের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 15, 16, 16। পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 15, 16, 16। এদের মধ্যে কোন দুটি আইসোটোপ? তাহলে দেখো আইসোটোপ মানে প্রোটন সংখ্যা একই হবে, তাহলে এই যে 16, 16 যে দুটো আছে, এই দুটো হচ্ছে আইসোটোপ, ঠিক বলছি তো, 16, 16 এই দুটো আইসোটোপ। আর কোন দুটি আইসোটোন? দেখো এই 15 থেকে 31 বাদ দিলে 16, আর 32 থেকে 16 বাদ দিলে 16, তাহলে এই 15 আর এই 16, এই 15 আর এই 16, এই দুটো হবে আইসোটোন। আচ্ছা, রাদারফোর্ড এটা পারবে। একটি পরমাণুর এম কক্ষ, 3টি ইলেকট্রন আছে, ওর ভর সংখ্যা 27। এম মানে কে এল এম, এম এ 3 আছে মানে এল এ 8টা, কে তে 2টো, নিশ্চয়ই জানো। তাহলে এটা হচ্ছে 13, এটা আমি আগের দিন করিয়ে দিলাম তোমাদের পারুল টার্গেটে। আর ভর সংখ্যা হচ্ছে 27, ঠিক আছে। উপস্থিত ইলেকট্রন, ইলেকট্রন 13টা, প্রোটন কটা? 13টা, নিউট্রন কটা? 14টা। কেন? 27 থেকে 13 বাদ দিলেই 14 হয়। এল কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টি। 18 এ আর পরমাণু বিভিন্ন কক্ষে ইলেকট্রন উল্লেখ করো, তাহলে 2, 8, 8, এটা হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাস। বোর রাদারফোর্ডের তত্ত্ব তোমরা প্রত্যেকেই জানো। তাহলে ছায়া প্রকাশনী থেকে আমরা মোটামুটি পরিমাপ, বলগতি এবং পরমাণুর গঠন, এই 3টি অধ্যায়ের মোটামুটি কোশ্চেন আমি তোমাদের করে দিতে পারলাম, ঠিক আছে। এবার ঘুম পাচ্ছে, একটু ঘুমাবো। অ্যান্ড আশা করি তোমাদের প্রিপারেশন ভালো হবে। যদি আরও দরকার হয় আমাকে বলবে। এটা বিশেষ করে আমাদের বেলঘড়িয়ার মহাকালী হাই স্কুলের সিলেবাস, মহাকালী স্কুলের, ঠিক আছে, ভালো সিলেবাস, খুব ভালো, অবভিয়াসলি দারুণ সিলেবাস, যথেষ্ট ভালো করে তোমরা পরীক্ষা দিও, যারা আমার কাছে পড়ো। আই হোপ তোমাদের এতে উপকার আসবে, ঠিক আছে। চলো পরে ভিডিওতে দেখা হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।